বাবা ঘুমাচ্ছেন। ইয়ামিন দ্রুত পায়ে হেঁটে উর্মির পাশে আসলো। হাঁটু গেড়ে বসে দেখে উর্মির নাক থেকে রক্ত পড়ছে। ইয়ামিন ধপ করে মাটিতে বসে পড়লো। খুব এলোমেলো লাগছে নিজেকে। কি করবে এখন? উর্মি, আঙ্কেল আসলে উর্মি। উর্মি, কি হয়েছে উর্মি? ড্রয়িং রুমে আসফিয়া বেগম আর রাবেয়া বসেছিলেন। দ্রুত আসলেন ওনারা। ইয়ামিন বিড়বিড় করে কি যেন বলছে, কেউ বুঝতে পারছে না। রাবেয়া বলল, কি হয়েছে? আপনি স্পষ্ট বলছেন না কেন? উর্মির কিছু হয়ে গিয়েছে। ও আর উঠছে না। সবাই ভয় পেয়ে গেল ইয়ামিনের কথা শুনে। কিচ্ছু হবে না, চলুন আপুকে হসপিটালে নিয়ে যাই। ইয়ামিন মাথা নাড়ালো। সারা রাত ব্যস্ত ছিল রশিদ। দিন দিন মানুষের অসুস্থতা যেন বাড়ছে। রাত থেকে এখন পর্যন্ত ডিউটি করে এখনই ফ্রি হলো। চেম্বারে এসে হাত মুখ ধুয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। প্রচন্ড ঘুম আসছে তার। ঘুম একটুখানি গভীর হতেই দরজায় ঠক ঠক শব্দ আসলো। রশিদ মাথা সোজা করে মুখ লটকালো, কিন্তু কিচ্ছু করার নেই। মানুষের মৃত্যু থেকে রক্ষা তারই কাজ। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আসুন। একজন নার্স আসলেন। ডক্টর, আপনার বন্ধু ইয়ামিন এসেছেন। তো তাকে ভেতরে আসতে বলুন। আসলে ওনার বোন অসুস্থ। ডক্টর হাসান চেক আপ করে বললেন ঘুমের ওষুধ খেয়েছেন উনি। রশিদের ঘুম উঠে গেল। দ্রুত উঠে দৌড়ে গেল বাইরে। ইয়ামিন দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রশিদকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। রশিদ আসতেই তার হাত খপ করে ধরে ইয়ামিন বলল, রশিদ, রশিদ, উর্মিকে বাঁচা। দেখ না, ওনাকে ওষুধ খেয়েছে। প্লিজ ওকে বাঁচা। তুই শান্ত হ, আমরা দেখছি। রশিদ কেবিনের ভেতর চলে গেল। ইয়ামিন হেঁটে গিয়ে চেয়ারে বসলো। রমজান সাহেব এসেছেন শুধু ইয়ামিনের সাথে। সুলতান সাহেবকে একা রেখে আসা যাবে না, তাই আসফিয়া বেগম আর রাবেয়া বাসায় আছে। রাবেয়া উর্মির ঘর গোছাচ্ছে। সুলতান সাহেব উঠে গিয়েছেন। উনাকে আসফিয়া বেগম কথার মাঝে ব্যস্ত রেখেছেন। রাবেয়া ঘর গুছিয়ে খাটে বসলো। খুব চিন্তা হচ্ছে তার। কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরে চলে গেল। সুলতান সাহেবের জন্য হালকা খাবার বানিয়ে ঘরে গেল। সুলতান সাহেব রাবেয়াকে দেখে মুখে হাসি ফুটালেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মামুনি? ভালো। দেখুন, আমি নিজের হাতে আপনার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। ধন্যবাদ তোমায়। উর্মি, তোমায় অনেকক্ষণ ধরে দেখছি না, আবার ইয়ামিনও নেই। তোমরা এখানে? সব ঠিক আছে তো? তোমার মা আমাকে কিছু বলছে না? আম্মুর ভয় হচ্ছে, আপনি যদি চিন্তা করেন। আসফিয়া বেগম প্রসঙ্গ পাল্টে বললেন, আরে ভাই, ওর কথা শুনতে হবে না, যা তা বলে। এক মিনিট, কিছু লুকাচ্ছেন আপনারা? আপনাদের সব খেয়াল রাখে উর্মি আপু, কিন্তু নিজের যত্ন নেয় না। আপুর জীবনে যা হয়েছে এতে তার মানসিক সমস্যা হচ্ছে। আপুর বিশ্রামের প্রয়োজন, তাই আপনার ছেলে আপুকে নিয়ে গিয়েছেন হসপিটাল, যাতে রশিদ ভাইয়া চেক আপ করে আপুকে ওষুধ দিতে পারে। আসফিয়া বেগম নিশ্চিত হলেন। উনি পুরো এলোমেলো হয়েছিলেন, কি বলবেন সুলতান সাহেবকে তা ভেবে। রাবেয়ার কথা শুনে সুলতান সাহেব মন খারাপ করে বললেন, কি করব বলো? আমার এক সন্তানের পাপের শাস্তি আমার আরেক সন্তান পেল। আমি কিছুই করতে পারছি না আমার মেয়ের জন্য, উল্টো সবাইকে দিয়ে নিজের সেবা করাচ্ছি। রাবেয়া হাসি মুখে সুলতান সাহেবের হাত ধরে বলল, আমাকে আপনি নিজের মেয়ে ভাবেন তাই না? তো আমি আমার বাবার সেবা করতেই পারি। সুলতান সাহেব মুচকি হেসে রাবেয়ার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমার ভাগ্য অনেক লিখে দিক। আমিন। এবার হা করুন, আমি নিজের হাতে আপনাকে স্যুপ খাইয়ে দেব। রশিদ বেরিয়ে আসতেই রমজান সাহেব আর ইয়ামিন উঠে তার সামনে গেল। রশিদ হতাশ হয়ে বলল, আঙ্কেলকে লো পাওয়ারের ঘুমের ওষুধ দিয়েছিলাম, উর্মি সেগুলোই খেয়েছে। ওষুধ আমরা বের করে ফেলেছি। সে ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। বেশি সময় হয়নি ওষুধ খেয়েছে যে। তুই সময় মতো না পৌঁছালে ক্ষতি হতে পারতো। ইয়ামিন নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলল। রাগ হচ্ছে তার উর্মির উপর। রশিদ আবার বলল, সে ঘুমাচ্ছে, প্রায় 24 ঘন্টা সে ঘুমাবে। চিন্তা করিস না, আমরা আছি। তোকে অনেক অনেক ধন্যবাদ। রশিদ চলে গেল। রমজান সাহেব ইয়ামিনের কাঁধে হাত রেখে বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেছেন, চিন্তা করো না তুমি।
চলো জোহরে নামাজ আদায় করে সময় হয়ে গেছে। রাতের বেলা রমজান সাহেব বাসায় চলে এসেছেন। সুলতান সাহেব আর রাবেয়া ড্রয়িং রুমে বসে হাসি ঠাট্টা করছে। আসফিয়া বেগম রান্না করেছে রাতের জন্য। রমজান সাহেবকে দেখে রাবেয়া উঠে দাঁড়ালো, ভয় করছে তার। রমজান সাহেব হাসি মুখে সালাম দিলেন। সুলতান সাহেব সালামের জবাব নিয়ে বললেন, উর্মি আর ইয়ামিন আসেনি? রমজান সাহেব কি বলবেন ভেবে পাচ্ছেন না। রাবেয়া বলল, উর্মি আপু বলেছিল হসপিটাল থেকে তার ভাইকে নিয়ে কোথায় যেন যাবে, সেখানেই গিয়েছে আব্বু। রমজান তার দিকে তাকালেন। রাবেয়া ইশারা করতেই উনি বললেন, উর্মি কেমন তা জানেনি ভাইজান, আর ইয়ামি বোনদের আবদার নাই মানবে, 2 বোন ঘুরতে বেরিয়েছে। এত রাত করে উর্মি যা বলে ইয়ামিন তাই করে, আজ আসুক তারা। রমজান সাহেব চুপচাপ বসে রইলেন। আসফিয়া বেগম আসলেন, ইশারায় জিজ্ঞাসা করলেন উর্মির কথা। রমজান সাহেব বললেন, উর্মি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আসলে সে কোনো সময় এক কাজকর্ম করেনি, আবার তার উপর দিয়ে এত ধকল গেল, তাই একটু মানসিক চাপে ছিল, এখন ঠিক আছে। পরের দিন সুলতান সাহেবকে ভুলিয়ে ভালিয়ে কোনো মতে রমজান সাহেব আর আসফিয়া বেগম মিলে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। রাতে ওনারা এই বাসাতেই ছিলেন। রাবেয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সর্বপ্রথম ইয়ামিনকে কল করলো তার বাবার নাম্বার থেকে। ইয়ামিন উর্মির পাশে বসেছিল। মোবাইল টোন শুনে দেখে যে রমজান সাহেব কল করেছেন। রিসিভ করলো। জি আঙ্কেল। আমি বলছি। উর্মি ঠিক আছে, ঘুমাচ্ছে এখন। আমি জানি আপু ঠিক আছে। তো কল দিয়ে আমাকে জ্বালাচ্ছ কেন আজব? রাখো। শোনেন। কি? তাড়াতাড়ি বলো। রাবেয়া আমতা আমতা করছে, ভয় করছে তার। ইয়ামিন বিরক্ত হয়ে বলল, আমার টেনশনের অভাব নেই, তুমি কল দিয়ে ডিস্টার্ব করছো। কি করবে তাড়াতাড়ি বলো। আপনি ঠিক আছেন তো? ইয়ামিন চুপচাপ বসে রইল। রাবেয়া অপেক্ষা করছে ইয়ামিনের জবাবের। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে ছোট্ট করে বলল, বলে কল কেটে দিল। রাবেয়া কান থেকে মোবাইল সরিয়ে ফেলল। ইয়ামিনের ভাবসাব তার মাথার উপর দিয়ে যায়। খাট থেকে নেমে জানলার পাশে গেল। মনে পড়ে গেল হসপিটালে সেই দিন। রাবেয়া ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে চোখ খুলে দেখলো সে কেবিনে শুয়ে আছে, বাসাও পেয়েছে, কিন্তু আশেপাশে কেউ নেই যাকে বলে একটু পানি দিতে বলবে। হঠাৎ দরজা খোলার শব্দ আসলো। রাবেয়া ভয়ে সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। হেঁটে আসার শব্দ আসছে। রাবেয়া চোখ বন্ধ করে রাখলো। সে টের পাচ্ছে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ নাকে আতরের ঘ্রাণ আসলো। রাবেয়া বুঝতে পারলো ইয়ামিন এসেছে। ইয়ামিনের গা থেকে সব সময় এমন ঘ্রাণ আসে। ইয়ামিন কেন আসলো? রাবেয়ার ভয় করতে লাগলো। হঠাৎ কপালে ছোঁয়া পেল। ইয়ামিন তার কপালে হাত রেখেছে। রাবেয়া কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ গম্ভীর কণ্ঠ কানে ভেসে আসলো, রাবি, আমি পারবো তো তাকে শাস্তি দিতে? এই প্রথমবার কষ্ট হচ্ছে আমার খুব, দোটানায় যেন ভুগছি, কিন্তু তোমার কষ্টের কথা ভাবতেই আমার কষ্ট দ্বিগুণ হয়ে যায়। তোমরা দুজনই আমার খুব প্রিয়, খুব কাছের। সে আমার ভাই আর তুমি আমার। ইয়ামিন পুরো কথা বলল না। রাবেয়ার কপাল থেকে হাত সরিয়ে ফেললো। নিজেকে স্বাভাবিক করে আবার বলল, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, এইটা আমার ওয়াদা রইল। মায়ের ডাকে রাবেয়ার ধ্যান ভাঙলো। পিছন ফিরে দেখে মা দাঁড়িয়ে আছেন। কল দিয়েছি ইয়ামিন? রাবেয়া মাথা নাড়ালো। যাক, আলহামদুলিল্লাহ। তুমি উর্মির ঘর গুছিয়ে রেখো, আজই হয়তো বাসায় নিয়ে এসে পড়বে। আসফিয়া বেগম চলে গেলেন। উর্মি ধীরে ধীরে চোখ খুলল। উঠে দেখে ইয়ামিন ঘুরে দাঁড়িয়ে আছে। ইয়ামিন এদিক সেদিক তাকালো, আর কাউকে দেখা যাচ্ছে না। সে বেঁচে গিয়েছে? আফসোস হলো তার। ধীরে ধীরে উঠে বসলো। গলা ব্যথা করছে তার। দুবার কাশলো। কাশির শব্দ শুনে ইয়ামিন ঘুরে দাঁড়ালো। শান্ত দৃষ্টিতে তাকালো উর্মির দিকে। উর্মি ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, পাঠালেন কেন আমায়? যাতে আব্বু স্ট্রোক না করে আর আমি পুরো দুনিয়ায় একা না হই। উর্মির চোখে অশ্রু জমে গেল। ইয়ামিন হেঁটে এসে উর্মির সামনে দাঁড়িয়ে বলল, তুমি মরে গেলে যদি সব আগের মতো হয়ে যেত তাহলে বাঁচাতাম না। তোমাকে একটা খবর দেওয়ার ছিল, 4 দিন পর ইলিয়াস ও তার বন্ধুদের ফাঁসি দেয়া হবে। উর্মির চোখ বেয়ে পানি পড়ল। নীরবতা ছেয়ে গেল চারপাশে। ইয়ামিন আবার বলল, আম্মু চলে গিয়েছে, সেও চলে যাবে। তুমি চলে গেলে আব্বু বাঁচতে পারতেন না, আমি একা থাকতে পারতাম এই দুনিয়ায়। উর্মি মুখ চেপে ধরে কেঁদে উঠল।
ইয়ামিন উর্মির মাথায় হাত রেখে বলল, কি হয়েছে? তুমি নিজের প্রাণ পর্যন্ত দেওয়ার আগে দুবার ভাবলে না? উর্মি কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না ভাই আর সহ্য করতে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব। নিজেকে মৃদু মনে হয় আমার আর বাঁচতে ইচ্ছে করে না। যাকে ঘিরে আমার জীবন ছিল সে পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল। মোস্তফার কথা বলছো? বিয়ে হয়ে গিয়েছে গতকাল তার। হো, তো এই কারণে মরতে যাচ্ছিলে? ভুলে যাও, যা হবার হয়ে গিয়েছে। ভুলে যাব? আপনি এত পাষাণ কেন? আমার মনের অবস্থা পর্যন্ত বুঝতে পারছেন না। তো কি করব আমি বলো? গিয়ে মোস্তফার বাবা মায়ের পা ধরে বলবো তোমাকে গ্রহণ করে নিতে, নিজের ছেলের ডিভোর্স করিয়ে দিতে? তুমি যদি রাজি হও আমি এখনই যাব। ইয়ামিন শান্ত কণ্ঠে বলল কথাটা। উর্মি মাথা নিচু করে ফেলল। তখনই রশিদ আসলো কেবিনে। উর্মিকে কাঁদতে দেখে বলল, কি রে, তুই ওকে বকাঝকা করছিস? আরে না, বুঝাচ্ছি ওকে। ওর কিছু হয়ে গেলে আমি কি করতাম তুই বল? রশিদ হেঁটে আসলো। উর্মিকে উদ্দেশ্য করে বলল, আমি জানি তুমি অতিরিক্ত মানসিক চাপে আছো। আত্মহত্যা করলে সব সমস্যার সমাধান হবে না। আমি শুনেছি মোস্তফার বিয়ে হয়ে গিয়েছে। ইন্সপেক্টর আলী বলেছে আমায়। এখন তোমার বাবা মা আর ভাই তোমার জীবন, তাদেরকে ঘিরে কি বাঁচতে পারবে না? উর্মি কেঁদেই চলেছে। ইয়ামিন বলল, মোস্তফার বিয়ে হয়ে যাওয়ায় তুমি কাঁদছো, মরতে চাচ্ছ? রশিদের এঙ্গেজমেন্টের দিন তার হবু স্ত্রী পার্লার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গিয়েছে। কই, ও তো বেঁচে আছে। রশিদ ভ্রুকুচকে বলল, তুই আমার জীবন টানছিস কেন এর মাঝে? বুঝাচ্ছি ওকে, ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচতে পারে। তুই সোনিয়াকে কম ভালোবাসতি বল? রশিদ এম করে বলল, হয়েছে, থাম। আমার গায়ে নুন ছিটাতে হবে না। রশিদ উর্মির দিকে তাকালো। উর্মি খুব আজব দৃষ্টি বানিয়ে তার দিকে তাকিয়ে আছে। রশিদ মুচকি হেসে বলল, মনে রেখো তুমি সাহসী। বাসায় যাও এখন। যা হয়েছে তা আমরা বদলাতে পারবো না, কিন্তু তুমি তোমার জীবন এখন নিজের মতো করে গোছাতে পারবে। তোমার এক্সাম সামনে। ফোকাস অন ইউ ট্রাই অ্যান্ড ক্যারিয়ার। রশিদ চলে গেল। উর্মি চুপচাপ বসে আছে। গাড়ির হর্নের শব্দ শুনে রাবেয়া দৌড়ে এসে দরজা খুলল। ইয়ামিন গাড়ি থেকে নেমে উর্মির পাশে এসে দরজা খুলে উর্মির হাত ধরে গাড়ি থেকে নামালো। রাবেয়ার কান্না আসছে উর্মিকে দেখে। আসফিয়া বেগমও আসলেন। উর্মিকে নিয়ে ইয়ামিন এগিয়ে আসলো। রাবেয়া জাপটে ধরলো উর্মিকে। তুমি কেন এমন করলে আপু? আমরা কি ছিলাম না তোমার পাশে? বলো। রাবেয়া উর্মিকে ছেড়ে তার গালে হাত রাখলো। উর্মি মন খারাপ করে বলল, আই এম সরি। আমি নিজেও জানি না আমি এটা কেন করলাম। এখন ভাবছি আমি মরে গেলেই ভাবতাম কত বড় লস হলো আমার। রাবেয়া হাসলো উর্মির কথা শুনে। ইয়ামিন গম্ভীর কণ্ঠে বলল, আমি গোসল করে ঘুমাবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না বলে দিলাম। বলে ইয়ামিন হাঁটা ধরলো। রাবেয়া বলল, আপনি খাওয়া দাওয়া করবেন না? গতকাল থেকে না খেয়ে আছেন। ইয়ামিন দাঁড়ালো। শুধু ঘাড় ঘুরিয়ে রাবেয়ার দিকে তাকিয়ে বলল, একবার বললে বোঝো না? আমি এখন ঘুমাবো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসফিয়া বেগম বললেন, খেয়ে তারপর ঘুমিয়ে যেও। আন্টি প্লিজ জোর করবেন না। বলে ইয়ামিন চলে গেল। উর্মি বলল, ভাইয়া খুব রেগে আছেন এখন আমার ওপর, তাই রাগ আপনাদের ওপর তুললো। সরি আন্টি। সমস্যা নেই, ভেতরে আসো তুমি। তোমার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। আসফিয়া বেগম উর্মির কান ধরে টেনে ভেতরে নিয়ে গেলেন। রাবেয়া হাসছে। দরজা বন্ধ করে রান্নাঘরে গেল। ইয়ামিনের জন্য প্লেটে খাবার বেড়ে ট্রেতে করে তার ঘরে চলে গেল। ইয়ামিন বাথরুমে খাটের উপর রাবেয়া ট্রে রাখলো। ইয়ামিনের ঘরে চোখ বুলালো। ইয়ামিন নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। রাবেয়া হেঁটে গেল বুক শেলফের দিকে। বেশিরভাগ বাংলা সাহিত্যের বই। একটা বই বের করলো রাবেয়া। সাহিত্য নিয়ে তার জ্ঞান নেই, কিন্তু ইয়ামিন বই পোকা। রাবেয়া মুচকি হাসলো। তখনই বাথরুমের দরজা খোলার শব্দ আসলো। ইয়ামিন বের হচ্ছে মাথা মুছতে মুছতে। শর্ট প্যান্ট আর হাতা কাটা গেঞ্জি পরে আছে। রাবেয়া এক নজর দেখে দৃষ্টি ফিরিয়ে নিল। ইয়ামিন তাকে দেখে তোয়ালে ঘাড়ে ঝুলিয়ে রাগী কণ্ঠে বলল, তুমি আমার ঘরে কেন আসলে? খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। দেখো রাবি, এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। যাও এসব নিয়ে।
গোসল করলে মাথা ঠান্ডা হয় জানতাম, আর আপনার মাথা গরম হয়, কাহিনী কি? কারণ আমি গরম পানি দিয়ে গোসল করি। যাও এখন। রাবেয়া কপাল কুঁচকে ইয়ামিনের দিকে তাকালো। তার এখন ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ইয়ামিনের সাথে কথা বললে তাদের মাঝে ঝগড়া সৃষ্টি হবেই। ইয়ামিন আবার বলল, যাবে নাকি ধাক্কা দিয়ে বের করব? আপনি আমাকে এত অপছন্দ করেন কেন? আজ বলেই দিন, ওয়াদা করছি কারণ জানার পর নিজের চেহারা পর্যন্ত আপনাকে দেখাবো না। ইয়ামিনের বিরক্ত বেড়েই চলেছে। ঘাট থেকে তোয়ালে সরিয়ে সোফার উপর ছুঁড়ে মেরে ড্রেসিং টেবিলের সামনে আসলো। চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। রাবেয়া হেঁটে এসে ইয়ামিনের পিছনে দাঁড়িয়ে বলল, বলবেন না? ইয়ামিন চিরুনির শব্দ করে রেখে আয়নাতে তাকালো। রাবেয়াকে দেখা যাচ্ছে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, কারণটা অজানাই থাক রাবি। রাবেয়া তাকিয়ে রইল ইয়ামিনের দিকে। তখনই উর্মি দৌড়ে আসলো। উর্মিকে দেখে ইয়ামিন আর রাবেয়া পেছনে ফিরলো। উর্মি কান্না জড়িত কণ্ঠে বলল, ভাইয়া আব্বু। রাবেয়া ভয় পেয়ে বলল, কি হয়েছে আপু? আব্বু আর নেই। রাবেয়া, ইয়ামিন ও উর্মি দৌড়ে গেল বাবার ঘরে। সুলতান সাহেবকে আসফিয়া বেগম ও রমজান সাহেব মিলে ডাকছেন, কিন্তু সুলতান সাহেব কোনো সাড়া দিচ্ছেন না। ইয়ামিন এসে সুলতান সাহেবের হার্টবিট বোঝার চেষ্টা করলো। খুব ধীরে ধীরে চলছে। ইয়ামিন সবাইকে বলল বাবার কিচ্ছু হয়নি। দৌড়ে গেল নিজের ঘরে। জামা পরিবর্তন করে বাবার ঘরে আসলো আবার। রমজান সাহেব ও ইয়ামিন মিলে সুলতান সাহেবকে কোলে নিয়ে গাড়িতে বসালো। সবাই উঠে বসলো গাড়িতে। ইয়ামিন গাড়ি স্টার্ট করলো হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। রশিদ বসে তার মোবাইলের দিকে তাকিয়ে আছে। ফোনের ওয়ালপেপারে সোনিয়ার ছবি ভাসছে। সে নিজেকে কাজে ব্যস্ত রাখে, যাতে অতীত তাকে তাড়া না করে। লম্বা নিঃশ্বাস ফেললো। চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ রাখলো। তখনই তার মোবাইল বেজে উঠল। সোজা হয়ে বসে দেখে ইয়ামিন কল করেছে। রিসিভ করলো। রশিদ ভাইয়া, আমি উর্মি বলছি। উর্মির কণ্ঠ বেশ অস্বাভাবিক লাগলো রশিদের কাছে। হ্যাঁ উর্মি, বলো। ভাই আপনি হসপিটালে আছেন? হ্যাঁ আছি। সব ঠিক আছে তো? আব্বুর কিছু হয়ে গেছে, উঠছেন না উনি। বলো কি? আমি এখনই অ্যাড্রেস পাঠাচ্ছি। না না, আমি গাড়ি করে আসছি। ঠিক আছে, আসো, আমি অপেক্ষা করছি। রশিদ গিয়ে সুলতান সাহেবের জন্য কেবিনের ব্যবস্থা করলো সর্বপ্রথম। কিছুক্ষণের মধ্যে সুলতান সাহেবকে নিয়ে আসলো সবাই। রশিদ ও তার সাথের কয়েকজন ডাক্তার সুলতান সাহেবকে নিয়ে কেবিনে গেল চিকিৎসা করার জন্য। উর্মি মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইয়ামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বারবার দরজায় তাকাচ্ছে। দরজার ওপারে বাবার চিকিৎসা হচ্ছে। বেঁচে ফিরবেন তো? আসিয়া বেগম আর রাবেয়া উর্মিকে সামলাচ্ছে। কিছুক্ষণ পর একজন নার্স বাইরে আসলেন। সবাই ওনাকে দেখে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিল। নার্স একটা প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বললেন, এই ওষুধটি লাগবে, হসপিটালের বাইরে ফার্মেসিতে পাবেন। ইয়ামিন প্রেসক্রিপশন নিয়ে বলল, উনি কেমন আছেন? ওনার হার্ট অ্যাটাক করেছে, চিকিৎসা চলছে। ইয়ামিন দৌড়ে গেল ওষুধ নিয়ে আসতে। উর্মি নিজের চুল টেনে ধরে বলল, ইলিয়াস, এসব তোর কারণে হচ্ছে, সব তোর কারণে হচ্ছে। বলেই উর্মি হাঁটু গেড়ে বসে পড়ল। রাবেয়া খপ করে উর্মিকে ধরে তার সাথে বসালো। আলী ইয়ামিনদের বাসায় আসলো। এসে দারোয়ান মামার কাছ থেকে জানতে পারলো সুলতান সাহেবকে সবাই হসপিটালে নিয়ে গিয়েছে। আলী আবার গাড়িতে বসে মোস্তফাকে কল করলো। মোস্তফা আলীর কলের অপেক্ষাতেই ছিল। দ্রুত রিসিভ করে বলল, আলী, খবর পেয়েছিস? শোনো, বাসায় কেউ নেই, সুলতান সাহেব অসুস্থ, ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছে সবাই। বলছিস কি? উর্মি ঠিক আছে তো? উর্মির কি হবে? আমার ভালো লাগছে না একদম। মন বলছে উর্মি ভালো নেই। ওর বাবা অসুস্থ, ভালো থাকবে কিভাবে? মোস্তফা, তোর বিয়ে হয়ে গিয়েছে, এবার না হয় যা হয়েছে ভুলে যা। তুই ভালো মতো জানিস আমি রাজি ছিলাম না। হ্যাঁ জানি, কিন্তু ভাগ্য এটাও লেখা ছিল 2 দিন পর তোর বউকে বাসায় নিয়ে আসা হবে। তবুও উর্মি উর্মি করবি? হ্যাঁ করব, দরকার হলে সারা জীবন করব। বলেই মোস্তফা কল কেটে দিল। আলী লম্বা নিঃশ্বাস ফেলল। গাড়ি স্টার্ট করে চলে গেল থানায়। রশিদ বের হলো কেবিন থেকে, কিছুটা হতাশ এবং কিছুটা খুশিও সে। এসে সবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল ঠিক আছেন? ওনার হার্টবিট এখন নর্মাল। সবাই যেন প্রাণে প্রাণ ফিরে পেল রশিদের কথা শুনে। উর্মি বলল, আমরা আব্বুর সাথে দেখা করতে পারি?
কিছুক্ষণ পর একটা ব্যাড নিউজও আছে। সবার চোখে মুখে ভয় ছেয়ে গেল। রশিদ হতাশ গলায় বলল, আঙ্কেলের বাম হাত নিয়ে কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছে। ইয়ামিন চোখ চেপে মাথা নিচু করে ফেলল। বাকিরা কি বলবে ভেবে পাচ্ছে না। উর্মি দ্রুত চোখ মুখে বলল, আব্বু বেঁচে ফিরেছেন, এটাই বেশি। আমি আছি ওনার যত্ন নেওয়ার জন্য। আমি 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 জানি আমি যত্ন করলে উনি সুস্থ হয়ে যাবেন। রশিদ বলল, এবার তোমার ওনার মেয়ের থেকে মা হওয়ার সময় এসে পড়েছে। একজন না, একদম ছোট বাচ্চা যেভাবে খেয়াল রাখে, তোমাকে আঙ্কেলের ঠিক সেভাবেই খেয়াল রাখতে হবে। আমি রাখবো, আমার বাবার কিচ্ছু হবে না। রশিদ মুচকি হেসে উর্মির মাথায় হাত বুলিয়ে চলে গেল। রমজান সাহেব, সবাই দুরাফাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে নাও। ইয়ামিন, চলো আমার সাথে। ইয়ামিন আর রমজান সাহেব চলে গেলেন। রাবেয়া বলল, আপু আঙ্কেল একদম ঠিক আছেন, এখন নিজেকে সামলাও প্লিজ। চলো নামাজ আদায় করে নিই। আমার পিরিয়ড হয়েছে, তোমরা যাও। ঠিক আছে, কিন্তু তুমি কোথাও যাবে না, এখানেই চুপচাপ বসো। উর্মি মাথা নাড়ালো। আসফিয়া বেগম এবং রাবেয়া নামাজ পড়ার স্থানে গেল। উর্মি চেয়ারে বসে হাঁটুতে কুনুই ঠেকিয়ে কপালে হাত দিয়ে বসে রইল। হসপিটালে আসতে আসতে সে ক্লান্ত। লম্বা নিঃশ্বাস ফেলে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো। রশিদ রিপোর্ট চেক করতে করতে এগিয়ে এসে দেখে উর্মি বসে আছে। রশিদ আশেপাশে তাকালো, কেউ নেই। এগিয়ে গেল উর্মির দিকে। তুমি একা? বাকি সবাই কোথায়? উর্মি চোখ খুলে রশিদকে দেখে সোজা হয়ে বসলো। নামাজ পড়তে গিয়েছে সবাই। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সবাইকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। রশিদ মুচকি হেসে উর্মির পাশের সিটেই বসে পড়ল। এটা আমার কর্তব্য। আল্লাহ তাআলা তোমাদের বাঁচিয়ে দিয়েছেন। একটা কথা জিজ্ঞেস করি? করো। মিস করেন সোনিয়া আপুকে? মাঝে মধ্যে। জিজ্ঞেস করেছি, মাইন্ড করেননি তো? রশিদ হেসে বলল, আমার চেহারা দেখে মনে হয় আমি মাইন্ড করতে পারি? না, আপনাকে আমি সবসময় হাসি মুখে দেখছি। আচ্ছা, আপনার এঙ্গেজমেন্টের সম্পর্কে আমি জানি না কেন, ভাইও কখনো বলেনি। তখন ইয়ামিন আর আমার মাঝে ঝগড়া চলছিল, তাই হয়তো বলেনি। ঝগড়া? কিন্তু কেন? আসলে আমি। রশিদ চুপসে গেল। উর্মিকে এক নজর দেখে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, তেমন কিছু না, বন্ধুদের মাঝে তো ঝগড়া হয়েই থাকে। তা ঠিক। আচ্ছা, এখন আমি যাই, জরুরি কাজ আছে। উর্মি মাথা নাড়ালো। রশিদ দাঁড়িয়ে চলে গেল। সুলতান সাহেবের জ্ঞান ফিরেছে। উর্মি আর রাবেয়া সুলতান সাহেবের দু পাশে বসে কেঁদেই চলেছে। প্যারালাইজ হওয়ার কারণে সুলতান সাহেবের মুখ হালকা ব্যাকা হয়ে গিয়েছে, যার কারণে স্পষ্টভাবে কথা বলতে পারছে না। উনি দুজনকে কান্না করতে না বলছেন। ইয়ামিন হাত আড়াআড়িভাবে ভাঁজ করে এক পাশে দাঁড়িয়ে আছে। সুলতান সাহেব ইয়ামিনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ওদের থামতে বলো, আমি একদম ঠিক আছি। দুজনই ঘাট টেরা, আমার কথা শুনবে না তারা? রাবেয়া কাঁদতে কাঁদতে বলল, ঘাট তেরা আপনি, আমি না। নিজের টাইটেল আমাদের উপর চাপানো বন্ধ করুন। উর্মি হেসে দিল রাবেয়ার কথা শুনে। সুলতান সাহেবও হাসলেন। বুকে চাপ অনুভব হতে বাঁ পাশে হাত রেখে লম্বা নিঃশ্বাস নিলেন। ইয়ামিন বলল, ঠিক আছেন আপনি? এই মেয়ে, তুমি তোমার কমেডি বন্ধ করবে? দেখছো না আব্বু অসুস্থ? সুলতান সাহেব ধমকের স্বরে বললেন। খবরদার, রাবেয়াকে কিছু বলবে না। রাবেয়া আর চোখে চোখ বাঁকা করে ইয়ামিনের দিকে তাকালো। কি পৈশাচিক চাহনি! ইয়ামিন বিরক্ত হলো। রশিদ আসলো কেবিনে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে বাহ, আপনাকে দেখে আমার সুপারম্যানের কথা মনে পড়ে গেল। উর্মি বলল, ঠিক বলেছেন, আমার আব্বু সুপারম্যান। আমি ছোটবেলায় মাই ফাদার প্যারাগ্রাফি লিখতাম, মাই ফাদার ইজ এ সুপার হিরো। আর আজ আমার আব্বু তা প্রমাণ করে দিল, ওনার মেয়ে ভুল লিখতো না। সুলতান সাহেব হাসলেন। উর্মি বাবার বুকে আলতো করে মাথা রাখলো। রশিদ বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার রিকোয়েস্ট কেবিনের ভিতর কম করা হোক। আঙ্কেলের এখন বিশ্রাম প্রয়োজন খুব। বেশি না, মাত্র 3 দিন আঙ্কেলকে আমরা হসপিটালে রাখবো, তারপর আঙ্কেল বাসায় যেতে পারবেন। উর্মি সোজা হয়ে বসে বলল, আমি আব্বুর কাছে থাকতে পারি? ঠিক আছে, আমি একজনকে থাকার পারমিশন দিতে পারি। সুলতান সাহেব বললেন, আমার কারণে সবাই ব্যস্ত হয়ে পড়ল,
রমজান অনেক কষ্ট করেছে ভাই, তোমরা বিশ্রাম নাও। রমজান সাহেব বললেন, ভাইজান, আমাদের বিপদে আপনারা পাশে ছিলেন। আপনাদের বিপদে আমরা পিছিয়ে থাকতে পারতাম না। তুমি আমার জীবনে আছো বলেই কখনো আফসোস হয়নি ছোট ভাই না থাকা। তোমাকে ধন্যবাদ। রমজান সাহেব এগিয়ে এসে সুলতান সাহেবের হাতের উপর হাত রেখে বললেন, আর আপনি আমাদের বড় ভাই কমতি পূরণ করেছেন, আপনাকেও ধন্যবাদ। এখন আপনি আরাম করুন। ইয়ামিন বলল। আঙ্কেল আন্টি আপনারা আসুন, আপনাদের বাসায় দিয়ে আসি। রাবেয়া বলল, আমি থাকবো। কেন, আমরা কি এখানে পার্টি করছি? চুপচাপ বাসায় যাও। রাবেয়া মনে মনে ইয়ামিনের 14 গোষ্ঠী উদ্ধার করলো। ইয়ামিন ওনাদের আসতে বলে বাইরে চলে গেল। রাবেয়া সুলতান সাহেবকে বলল, আঙ্কেল, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসুন। আপনি না থাকলে আপনার ছেলে আমাকে খুব বকাঝকা করে। আমি সুস্থ হয়ে ওকে বকাঝকা করে তোমার প্রতিশোধ নিয়ে নেব, ঠিক আছে? রাবেয়া হেসে মাথা নাড়ালো। হঠাৎ দরজার দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। ইয়ামিন অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ধীর পায়ে হেঁটে আসলো। রাবেয়া এদিক সেদিক দেখছে। ইয়ামিন এসে বাবার মাথার পাশ থেকে নিজের মোবাইল নিয়ে রাবেয়ার দিকে তাকিয়ে বলল, মোবাইল নিতে এসেছি। আর হ্যাঁ, গাধাতে বকাঝকা করে লাভ কি? গাধাকে যতই পেটাও, গাধা কি ঘোড়া হয়? বলে ইয়ামিন চলে গেল। রাবেয়া হা হয়ে ইয়ামিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। উর্মি রাবেয়ার হাত ধরে বলল, কি হলো তোমার? উনি আমাকে গাধা বললো কেন? আমি কি মেল নাকি? আমি তো ফিমেল। আচ্ছা, আমি ভাইয়াকে বলবনি তোমাকে গাধা না গাদি বলে ডাকতে। রাবেয়া প্রথম মাথা নাড়ালো, পরে অবাক হয়ে উর্মির দিকে তাকালো। উর্মি হাসছে রাবেয়ার চাহনি দেখে। আসফিয়া বেগম বললেন, আচ্ছা চলো যাওয়া যাক, ইয়ামিন না হলে আবার রেগে যাবে। রাতের বেলা উর্মি সোফায় শুয়ে আছে। ইয়ামিন তার জন্য খাবার নিয়ে এসেছিল। ঘুমিয়ে থাকতে দেখে আর জাগায়নি। উর্মিও অসুস্থ, ওরও বিশ্রামের প্রয়োজন। বাবা জেগে আছেন। ইয়ামিন ওনার পাশে এসে বসলো। এখন কেমন বোধ করছেন? অনেক ভালো। উর্মিকে খাইয়ে দিও সবাই। মেয়েটা আমার কেমন হয়ে গিয়েছে, এই কয়দিনে একদম শুকিয়ে গিয়েছে। ভীষণ মায়া হয় আমার ওকে দেখলে। ইয়ামিন বাবার হাত ধরে বলল, আমি আছি তো। আপনি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরুন, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ। একটা কথা জিজ্ঞাসা করি আমি, জি। সত্যি কি ইলিয়াসকে ফাঁসি দেওয়া হবে? ইয়ামিন থমকে গেল। বাবা এই কথা কিভাবে জানলো? বাবা আবার বললেন, আমি আশফিয়া আর রমজানের কথা বলতে শুনেছি। ওরা জানে আমি আড়ালে ছিলাম। ও তো এই কারণে হার্ট অ্যাটাক করে বিছানায় শুয়ে পড়লেন? আপনি কি চান আব্বু? আপনি বললে আমি এখনই ইলিয়াসকে ফিরিয়ে নিয়ে আসবো। না বাবাই, ওর চেহারা আমি দেখতে চাই না। আসলে রক্ত তো আমারই, মায়া হয় খুব। বুঝতে পারলাম আব্বু, আমরা হারিয়ে ফেলেছি আমাদের ইলিয়াসকে। সুলতান সাহেবের চোখ গড়িয়ে পানি পড়লো। ইয়ামিন আলতো করে মুছে দিল। বাবাকে সান্ত্বনা দেবে না সে জানে তার বাবা খুব সাহসী। সুলতান সাহেব নিজেকে সামলিয়ে বললেন, শোনো, আমি বাঁচবো কতদিন জানি না, তুমি নিজেকে সামলাতে পারো আমি জানি। তোমাকে নিয়ে আমি গর্ব করি। চিন্তা না, আমার চিন্তা আমার মেয়েকে নিয়ে। ইয়ামিন, আমি মৃত্যুর আগে উর্মিকে ভালো কারো হাতে তুলে দিতে চাই, যে আমাদের সবার সম্পর্ক জেনে আমার মেয়েকে আপন করে নিবে। ইয়ামিন চিন্তায় পড়লো। সে তো উর্মির বিয়ের কথা ভাবেইনি চিন্তার কারণে। বাবা আবার বললেন, মনে আছে তোমার, আমার একবার রশিদের সাথে উর্মির বিয়ের কথা ভেবেছিলাম। ইয়ামিন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখন রশিদ না করেছিল, কারণ সে অন্য কাউকে ভালোবাসতো। এখন তো মেয়েটা বেঁচে নেই, রশিদ একা। তার বাবা মা যদি রাজি হয়, রশিদ কি আপত্তি করবে এবারও? তখন ওর আপত্তি করে আমাদের মাঝে ঝগড়া হয়েছিল। আবার এই বিষয় নিয়ে কথা বলতে আমার অস্বস্তি হচ্ছে। একবার বলে দেখো বাবাই, ও রাজি না হলে আমরা জোর করব না। জানো, আমার মন বলে রশিদ পারবে উর্মিকে সমাজের হাত থেকে রক্ষা করতে। আপনি যেহেতু বলছেন, আমি রশিদের সাথে কথা বলবো। পরের দিন ইয়ামিন করিডোরে পায়চারি করছে। রশিদ একটা পেশেন্ট দেখতে গিয়েছে। সে ফিরলে তার সাথে কথা বলবে ইয়ামিন। রশিদ আপত্তি করলে ইয়ামিনের খুব চিন্তা হচ্ছে। তখনই উর্মি আসলো। কি হয়েছে ভাই, কি চিন্তা করছেন? কিছু না, রশিদের সাথে কিছু কথা আছে। তুমি কোথায় যাচ্ছ? মাথা ব্যথা করছে, ক্যান্টিনে গিয়ে দেখি চা পাওয়া যাবে কিনা। ইয়ামিন পকেট থেকে টাকা বের করে উর্মিকে দিয়ে যেতে বলল।
উর্মি যেতে ইয়ামিন আবার পায়চারি করতে লাগলো। ক্যান্টিন হসপিটালের দরজার ডান পাশে উর্মি চা নিয়ে একটা টেবিলে বসলো। চায়ের গরম ধোয়ার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ চোখ গেল দরজার দিকে, থমকে গেল সে। মোস্তফা দাঁড়িয়ে এদিক সেদিক দেখছে। উর্মি দাঁড়িয়ে পড়ল। মোস্তফা ঘাড় ঘোরাতে উর্মির দিকে নজর গেল। মুখে হাসি ফুটে উঠল তার। দৌড়ে গেল উর্মির দিকে। ইয়ামিন আমতা আমতা করছে। রশিদ চোখ ছোট ছোট করে বলল, ড্রামা করছিস কেন বলতো? যা বলবি তাড়াতাড়ি বল। রশিদ, আসলে আমি কিভাবে তোকে বলবো বুঝতে পারছি না। আমি তোর বন্ধু ইয়ামিন, নিশ্চিন্তে বল। ইয়ামিন রশিদের দিকে তাকালো। লম্বা নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো, মনে আছে তোর, যখন আমাদের ঝগড়া হয়েছিল আমি সবসময় ভাবতাম তোকে জিজ্ঞাসা না করে তোর বাবা মাকে প্রস্তাব দেওয়া উচিত হয়নি। আমার আগে তোর মত জানা উচিত ছিল। তুই হঠাৎ 4-5 বছর আগের কথা তুলছিস কেন? যাতে আমাদের মাঝে আবার ঝগড়া না হয়। মানে? রশিদ, আমি তোকে ভালো মতো চিনি। তোর জীবনে যে মেয়ে আসবে সে অনেক লাকি। তুই অনেক ভালো রে। আজ নিজের স্বার্থের জন্য তোকে প্রস্তাব দিচ্ছি। তুই কি উর্মিকে বিয়ে করবি? উর্মির চেহারায় অভিমান স্পষ্ট। মোস্তফা তার পাশে বসে তাকে বোঝানোর চেষ্টা করছে বিয়েতে সে রাজি ছিল না। উর্মি কিচ্ছু বলছে না। মোস্তফা উর্মির হাত ধরে বলল, প্লিজ উর্মি, বিশ্বাস করো, আমি রাজি ছিলাম না। তোমাকে আমি ভালোবাসি, শুধু তোমাকে। একবার হ্যাঁ বলে দাও, সব বিপদে তোমার সাথে থাকবো আমি। উর্মি তাকিয়ে রইল মোস্তফার দিকে। মোস্তফার চাহনি মিথ্যে না, সেও যন্ত্রণায় ভুগছে। উর্মি বুঝতে পারছে। মনে জমে থাকা অভিমান ধীরে ধীরে গলে যাচ্ছে উর্মির। আলতো করে মোস্তফার হাতের উপর হাত রাখলো। রশিদ ইয়ামিনের কথা শুনে ভাবনায় ডুবে গেল। কি বলবে সে এখন? সোনিয়া চলে যায় সে ভেবেছে কখনো বিয়ে করবে না আর। অন্য কাউকে মনে জায়গা দিতে পারবে কিনা এই নিয়ে তার যথেষ্ট সন্দেহ হয়। ইয়ামিন রশিদের ভাবসাব দেখে বলল, আমি চাই না আমাদের মাঝে আবার ঝগড়া হোক, তাই তোর জবাব যাই হোক আমার আপত্তি থাকবে না। রশিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আর উর্মি? ইয়ামিন, আমি কখনো তাকে এমন নজরে দেখিনি। আর উর্মি এখনো মোস্তফাকে ভালোবাসে, আমার ভাইয়া বলে ডাকে। মানে কিভাবে কি বুঝতে পারছিস না? তো উর্মি তোকে কি ডাকতো? চাচা, মামা নাকি দাদা? বড় ভাইয়ের বন্ধুকে তো ভাইয়াই ডাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললি। আসলে আমি কিছু বুঝতে পারছি না। তোকে এখন জবাব দিতে বলিনি, আমাদের এখন অনেক কিছু সহ্য করা বাকি। 2 দিন পর ইয়ামিন কিছুক্ষণ থেমে বলল, ইলিয়াসকে শাস্তি দেওয়া হবে। উর্মি আর আব্বুকে সামলাবো কিভাবে মাথা কাজ করছে না। চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। আচ্ছা, তুই তো সবাইকে সামলানোর কথা ভাবছিস। ইয়ামিন থমকে গেল। রশিদ এক নজর দেখে দৃষ্টি সরিয়ে ফেলল। উর্মি তাকিয়ে আছে মোস্তফার দিকে। মোস্তফা মাথা নিচু করে কাঁদছে উর্মির হাত ধরে। উর্মির মনে মায়া কাজ করছে, কিন্তু সে পারবে না একটা মেয়ের সংসারে আগুন লাগাতে। হতে পারে মোস্তফার জীবনে উর্মি প্রথম নারী, কিন্তু এখন স্ত্রী তো অন্য কেউ। উর্মি লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে ধীরে ধীরে মোস্তফার হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। মোস্তফা তাকালো উর্মির দিকে। তার চোখে মুখে ভয় ফুটে উঠল। কি জবাব দেবে উর্মি? উর্মি দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, চলে যাও মোস্তফা। মোস্তফাও দাঁড়ালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল উর্মির দিকে। উর্মি মুখ ঘুরিয়ে বলল, আমি পারবো না কারো দ্বিতীয় স্ত্রী হতে। দ্বিতীয়? উর্মি, তুমি আমার প্রথম ভালোবাসা। আমি ভালোবাসা না, স্ত্রীর কথা বলেছি। উর্মি মোস্তফার দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও বাবা মাকে না জেনে আমাকে বিয়ে করবে? আমি আমার বাবার বাড়িতে থাকবো তোমার বউ হয়ে, আর তুমি একবার তোমার প্রথম স্ত্রীর কাছে যাবে আর একবার আমার কাছে আসবে। এসব কি বলছো তুমি? শান্ত হও, আমার কথা বোঝার চেষ্টা করো উর্মি। আমি পারবো না অন্য কাউকে আমার মনে জীবনে জায়গা দিতে। মোস্তফা, জায়গা দিতে হয় না, জায়গা বানাতে হয়। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছো উর্মি? না মোস্তফা, আমি সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। আমি যেতে চাইনি, বাধ্য ছিলাম। পারতাম না নিজের বাবা মাকে কষ্ট দিতে। এই কারণেই তোমার প্রতি আমার মনে শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। বাবা মা ভাই বোনদের কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না মোস্তফা। তোমার প্রতি আমার মনের সব অভিমান রাগ আমি শেষ করলাম। মন থেকে তোমাকে বললাম, যাও নিজের জীবন সুন্দর মতো গুছিয়ে নাও। তুমি কি বলছো এসব? প্লিজ উর্মি, আমাকে আর কষ্ট দিও না।
শুধুমাত্র কিছুদিন সহ্য করতে হবে তোমার। দেখে নিও ধীরে ধীরে তুমি আমাকে ভুলে যাবে। তোমাকে ভুলে যাওয়ার আমার পক্ষে অসম্ভব। চেষ্টা করলে সব সম্ভব। তুমি আর কখনো আমার সামনে আসবে না। মনে আছে একবার বলেছিলে আমাদের বিয়ে হলে আমরা আমেরিকা শিফট হয়ে যাব। এখন এই ইচ্ছেটা নিজের বউয়ের সাথে পূরণ করো। আমার থেকে যত দূরে থাকবে তুমি তত তাড়াতাড়ি ভুলতে পারবে। মোস্তফার অভিমান হচ্ছে। উর্মি আজ তাকে অনেক কষ্ট দিয়েছে। উর্মি তেমন পাষাণ ছিল না। ভাবলো দোষটা তারই, সেই পারেনি নিজের বাবা মাকে মানাতে। মোস্তফা মাথা নিচু করলো, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না তার। উর্মি মুচকি হেসে বলল, অল দ্য ভেরি বেস্ট মোস্তফা। তোমার বিবাহিত জীবন খুব সুখের হোক। উর্মি ধীরে ধীরে হেঁটে পাশ কাটিয়ে চলে গেল। মোস্তফা চুপচাপ দাঁড়িয়ে আছে। একবার পিছন ফিরে দেখলো উর্মি এগিয়ে যাচ্ছে। উর্মির পা চলছে না, চন্ড কাঁপছে। একবার ভাবলো পেছন ফিরে দেখবে, কিন্তু মোস্তফাকে দেখলে সে তার কথার মতো চলতে পারবে না। সে চায় মোস্তফা সুখী হোক। উর্মি গতি বাড়ালো, চলে গেল মোস্তফার নজর থেকে অনেক দূরে। বাবার পাশে চুপচাপ বসে আছে উর্মি। ইয়ামিন বাবার জন্য স্যুপ নিতে গিয়েছে। সুলতান সাহেব মেয়েকে দেখে বুঝতে পারলেন মেয়ের মন খারাপ। ধীরে ধীরে ডান হাত তুলে মেয়ের গালে রাখলেন। উর্মি দ্রুত মাথা তুলে বাবার হাতের উপর হাত রাখলো। বাবা মুচকি হেসে বললেন, আমার মেয়ের মন খারাপ? উর্মি মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে না সূচক মাথা নাড়ালো। বাবা আবার বললেন, আমি আমার মেয়েকে চিনি। কিছু হয়েছে? তেমন কিছু না, সে এসেছিল, কি উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমি পারবো না অন্য মেয়ের সংসার ভেঙে নিজে সংসার করতে। আমার মেয়ে এত বড় হয়ে গিয়েছে, এত কিছু বুঝতে শিখে গিয়েছে। হ্যাঁ আব্বু, আমি বুঝে গিয়েছি কখন কি করতে হবে। আপনি বলুন আব্বু, আমি কি সুখে থাকতাম কারো সংসার নষ্ট করে? না মা, কেউ কারো সংসার নষ্ট করে সুখে থাকতে পারে না। তুমি যা করছো একদম ঠিক করছো। আই অ্যাম প্রাউড অফ হিম। উর্মি উঠে বাবার বুকে মাথা রাখলো। নিঃশব্দে কিছুক্ষণ চোখের জল ফেলল। বাবা আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়ামিন আসলো স্যুপ নিয়ে। বাবা মেয়ের ভালোবাসা দেখে প্রকুচকে বলল, দিন দিন আমাকে সবাই ভুলে যাচ্ছে। উর্মি সোজা হয়ে বসলো ইয়ামিনের কণ্ঠ শুনে। বাবা হেসে বললেন, ইয়ামিন, হোসেনকে ভুলে যাওয়া সম্ভব? ইয়ামিন এগিয়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো দেখেই বুঝতে পেরেছি। উর্মি আব্বুকে খাইয়ে দাও, রশিদ ডেকেছে, আমি আসছি কথা বলে। উর্মি হাত বাড়িয়ে স্যুপের বাটি নিল। বাবা ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, রশিদকে ডেকেছো? হয়তো জরুরি কিছু বলবে, আমি আপনাকে এসে জানাচ্ছি। বাবা মাথা নাড়ালেন, মনে মনে দোয়া করতে লাগলেন রশিদ যাতে রাজি হয়ে যায়। ইয়ামিন রশিদের চেম্বারে গেল। ইয়ামিন দরজা ঠকঠক করে ভেতরে প্রবেশ করলো। রশিদ বসে আছে। ইয়ামিনকে দেখে বসতে বলল। ইয়ামিন দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ নীরব থাকলো চারপাশ। হঠাৎ রশিদ বলল, আব্বু আম্মু এখন গ্রামে আছেন। কিছুক্ষণ আগে কল দিলেন আমায়। প্রতিদিনই ওনারা আমাকে বলেন বিয়ে করে নিতে। ঢাকায় আমি একা থাকি, নিজের যত্ন নিতে পারি না, এটা সেটা। আমি সব সময় ওনাদের না করে দেই। আজও ওনারা আমাকে বললেন বিয়ের কথা। আমি ওনাদের বলেছি যদি আমি উর্মিকে বিয়ে করতে চাই ওনারা রাজি হবেন কিনা। ইয়ামিন, আমার বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা বেড়েই চলেছে। ওনারা শুনেই খুশিতে আত্মহারা। জিজ্ঞেস করেছি ওনাদের পাত্রী আছে কিনা, কারণ ওনারা শুনেছে ইয়ামিনের সম্পর্কে। ওনাদের কোনো আপত্তি নেই, বললেন কালই ঢাকায় আসবেন। আমি না বলেছি, আমি চাই তুই আগে উর্মিকে জিজ্ঞেস কর। সে রাজি হইলেই আমি আব্বু আম্মুকে আসতে বলবো। ইয়ামিন দাঁড়িয়ে গেল, হেঁটে গেল রশিদের দিকে। রশিদ অবাক হলো, হঠাৎ এভাবে আসলো কেন ইয়ামিন? ইয়ামিন রশিদের কলার ধরে টেনে দাঁড় করে জড়িয়ে ধরলো। রশিদ থতমতকে দাঁড়িয়ে আছে। ইয়ামিন বলল, তুই আজ প্রমাণ করে দিলি এই দুনিয়া টিকে আছে ভালো মানুষদের কারণে। ধন্যবাদ তোকে। ইয়ামিনের কথা শুনে রশিদ মুচকি হাসলো। সেও জড়িয়ে ধরলো নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে। পরের দিন সুলতান সাহেবকে আজ ডিসচার্জ করা হবে। উর্মি বাবাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। ইয়ামিন রিপোর্ট ওষুধ সব ব্যাগে ভরছে। কিছুক্ষণ পর রশিদ আসলো। সর্বপ্রথম উর্মির দিকে তাকালো। উর্মি তার বাবার এইভাবে খেয়াল রাখছে যেন সুলতান সাহেব ছোট্ট একটা বাচ্চা।
রশিদের মুখে হাসি ফুটে উঠল, এগিয়ে গেল ওনার দিকে। বাহ, বাবা মেয়ের এই অপরূপ দৃশ্য দেখে মন জুড়িয়ে গেল। সুলতান সাহেব হাসলেন রশিদের কথা শুনে। উর্মি প্লেট রেখে তোয়ালে দিয়ে বাবার মুখ মুছে দিল। ইয়ামিন এসে বলল, হ্যাঁ বাবা মেয়ে, এদিকে আমি একা, কেউ আমার কথা ভাবে না। উর্মি বলল, আপনি আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করুন। সব গোছানো হয়েছে? হয়েছে। তুই এখন নাস্তা করে নাও। না, আমি বাসায় গিয়ে খাবো, হাত ধুয়ে আসি আমি। বলে উর্মি বাথরুমে চলে গেল। সুলতান সাহেব রশিদের দিকে তাকিয়ে বললেন, তোমাকে ধন্যবাদ রশিদ। ধন্যবাদ কেন আঙ্কেল? তুমি আমাদের মেয়েকে গ্রহণ করতে রাজি হয়েছো। আঙ্কেল, যদি আমার ভাগ্যে আল্লাহ উর্মিকে লিখে রেখেছেন তাহলে আমাদের বিয়ে হবেই। উর্মি আপনার মেয়ে, ইয়ামিনের বোন। ওকে সুখে রাখতে পারলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। ইয়ামিন বলল, যদিও তাকে সুখে রাখা সহজ না, খুব ডিমান্ডিং। বাবা বললেন। হ্যাঁ, সেটা ঠিক। তিনজনই হেসে উঠলেন। উর্মি বেরিয়ে এসে তাদের হাসতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি কথা হচ্ছে? ইয়ামিন বলল, ম্যান স্টক, লেডিস নট অ্যালাউ। ইস, ম্যান স্টক হয়ে গেলে আমরা বাসায় যেতে পারি? রাবেয়া সকাল থেকে কল দিতে দিতে আমার মাথা খারাপ করে ফেলছে। সে তো নিজেই পাগল, তাই সবাইকে পাগল বানাতে চায়। সুলতান সাহেবের ঘর গুছিয়ে রেখেছে রাবেয়া। দুপুরবেলার জন্য সব খাবার তৈরি করেছেন আসফিয়া বেগম। রমজান সাহেব আজ মিলাদ পড়াবেন মসজিদে, এর জন্য বাবুর্চি দিয়ে শেরনি রান্না করাচ্ছেন। রাবেয়া ড্রয়িং রুমে এসে টি টেবিল মুছছে। আসফিয়া বেগম এসে বললেন, সব হয়েছে, ওনারা কিন্তু এসে পড়বেন। হ্যাঁ আম্মু, সব হয়ে গিয়েছে। অনেকদিন পর আবার সবাই একসাথে হব। আল্লাহ যেন আর বিপদ না দেন। আগামীকাল ইলিয়াসকে ফাঁসি দেওয়া হবে। দোয়া করো সুলতান সাহেবের যাতে কিছু না হয়। অনেক দোয়া করার পর আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। ঠিক বললেন আম্মু, আমাদের থেকে বেশি ওনারা সহ্য করছেন। ওনাদের কষ্ট দেখলে আমার মনে হয় আমার কষ্ট তো খুব ছোট। আমি তো আপনাকে আর আব্বুকে দেখলেই আমার কষ্ট ভুলে যাই। আপনারা আছেন বলেই আমি এত তাড়াতাড়ি নিজেকে আগের মতো করে তুলতে পেরেছি। কিন্তু ওনারা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছেন। আমরা সব সময় ওনাদের সাথে থাকবো আম্মু। আসফিয়া বেগম এসে রাবেয়াকে জড়িয়ে ধরলেন। ওনার মেয়েটা খুব বুদ্ধিমতী হয়ে গিয়েছে, গর্বিত হলেন উনি। কিছুক্ষণ পর সুলতান সাহেবকে বাসায় নিয়ে আসা হলো। এসে উনি খুব খুশি হলেন। ওনার জন্য রমজান সাহেব ওনার স্ত্রী এত কিছু করেছেন, কিভাবে ধন্যবাদ জানাবেন বুঝতে পারছেন না। ওনাকে ঘরে নিয়ে যাওয়া হলো। আবার মৃত্যুর সাথে লড়ে ফিরে আসলেন। কে জানে আবার ফিরে যাবে কিনা হসপিটাল। রাবেয়া বলল, আঙ্কেল দেখুন, পুরো ঘর আমি গুছিয়েছি। পছন্দ হয়েছে আপনার? ইয়ামিন কপাল কুঁচকে বলল, আমার বাবার ঘর কবে অগোছালো ছিল শুনি। বাবা বললেন, খুব সুন্দর হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ মামনি। রাবেয়া ইয়ামিনের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। ইয়ামিন রাগে কটমট করছে, হন হন করে চলে গেল ঘর থেকে। রাবেয়া নিঃশব্দে হাসলো। ইয়ামিনকে রাগাতে তার ভালোই লাগে। সারাদিন কথাবার্তা আলাপ আলোচনা করে কাটানো হলো। সন্ধ্যা হতেই রমজান সাহেব চলে গেলেন ওনার স্ত্রী আর মেয়েকে নিয়ে। এখন তো প্রতিদিনই আসা যাওয়া হবে। সুলতান সাহেব হাঁটাচলা করতে পারবেন না, ওনার জন্য হুইল চেয়ার নিয়ে এসেছেন রশিদ। আসার সময় ভুলে গিয়েছিল হুইল চেয়ার দেওয়ার কথা। রশিদ সুলতান সাহেবের সামনে চেয়ারে বসে আছে। ইয়ামিন বাবার সাথে বসা, আর উর্মি রান্নাঘরে। তোমার কথা মতো আমার উর্মির সাথে কথা বলে দেখো। যদিও আমি জানি আমার মেয়ে এত সহজে রাজি হবে না। বাবার কথা শুনে রশিদ বলল, আঙ্কেল, ওকে জোর করবেন না। ও এখন এমন এক পরিস্থিতিতে আছে যেখানে নিজেকে সামলানোর খুব কঠিন। আপনারা ওর পাশে না থাকলে ও একদম ভেঙে পড়তো। ঠিক বলবে বাবা, উর্মি রাজি না হলে আমরা জোর করব না। তখনই দরজার পাশ থেকে উর্মির কণ্ঠ ভেসে আসলো। কিসের জন্য রাজি না হলে আব্বু? সবাই চমকে দরজার দিকে তাকালো। উর্মি হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। সুলতান সাহেব একবার রশিদকে দেখলো, আর একবার ইয়ামিনকে। উর্মি এগিয়ে আসলো, রশিদের সামনে ট্রে রেখে বলল, মিথ্যে বলবেন না এখন। আমার বিষয়ে কথা হচ্ছে যেহেতু আমাকে বলুন। ইয়ামিন শান্ত কণ্ঠে বলল, তোমার বিয়ের কথা বলছি আমরা। আমার বিয়ে? আব্বু অসুস্থ আর আপনারা আমার বিয়ের কথা চিন্তা করছেন?
কেন, তোমার বিয়ে করার ইচ্ছে নেই? আপাতত নেই, আমার আব্বু অসুস্থ। এখন আমি ওনার খেয়াল রাখবো, নিজের পড়াশোনা কমপ্লিট করব। তো তোমাকে এসব করতে না কে করেছে? প্লিজ ভাই, আমি এত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারে ভাবতে চাই না। বাবা বললেন, আমি মরে যাওয়ার পর বিয়ে করবে? আব্বু, আপনাকে বলেছি না এসব বলতে না। মানুষের জীবনে গ্যারান্টি নেই মা। আমি যাওয়ার আগে তোমাকে কারো হাতে তুলে দিতে চাই। আমি জানি আপনি আমার ভালোর জন্যই বলেছেন। আপনিই বলুন, কে করবে আমাকে বিয়ে? পুরো এলাকায় আমাদের বদনাম হয়ে গেছে, আমার চরিত্রে পর্যন্ত দাগ লেগেছে, অথচ আমি কি করেছি আমি নিজেও জানি না। বিয়ে ভেঙে গিয়েছে আমার। বলুন তো, এখন এই দুনিয়ায় কোন মানুষ আছে এমন যে আমার সবকিছু জেনে শুনে আমাকে মন থেকে গ্রহণ করবে? রশিদ সাথে সাথে বলল। আমি। উর্মি চমকে রশিদের দিকে তাকালো। রশিদ তার দিকেই তাকিয়ে আছে। উর্মির মাথা ঝিমঝিম করছে রশিদের কথা শুনে। রশিদ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উর্মির দিকে তাকিয়ে বলল। যদি তুমি রাজি হও। উর্মি থমকে আছে। রশিদ সুলতান সাহেবের দিকে তাকিয়ে বলল। আঙ্কেল, আজ আসি। আজ আমার নাইট ডিউটি নেই, বাসায় গিয়ে আরাম করতে চাই। ডিনার করে যাও আমাদের সাথে। না আঙ্কেল, আমার পেট বেরিয়ে যাচ্ছে দিন দিন, তাই রাতে খাওয়া দাওয়া করি না। সুলতান সাহেব হাসলেন রশিদের কথা শুনে। রশিদ এক নজর উর্মিকে দেখে হাঁটা ধরলো। তার সাথে ইয়ামিনও চলে গেল বিদায় জানিয়ে দরজা বন্ধ করতে। উর্মি ঠায় দাঁড়িয়ে আছে। এসব তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। বাবা বললেন, জানতে চেয়েছিলে না কি আছে এই দুনিয়ায় যে তোমাকে গ্রহণ করবে? দুনিয়ায় এখন ভালো মানুষের জন্য টিকে আছে মা। তুমি ভালো মতো ভেবো, তারপর আমাকে জানিও। তোমার উত্তর যেটাই হোক, আমি তোমার সাথে থাকবো। উর্মি চিন্তায় পড়লো। তার মাথা কাজ করছে না। উর্মি হাতে মোবাইল নিয়ে পায়চারি করছে ঘরে। রাত 12টা বাজছে এখন। দাঁড়ালো সে। কল দিবে রশিদকে? তার মনে নানান প্রশ্ন ঘুরছে, যেটার উত্তর একমাত্র রশিদ দিতে পারে। একসময় ভেবে নিল সে রশিদকে কল দিবে। রশিদ বিছানায় শুয়ে ফেসবুকের নিউজ ফিড ঘুরছে। উর্মির তার সাথে অ্যাড নেই। উর্মির ফেসবুক আইডি সার্চ করলো। সর্বপ্রথম উর্মির আইডিটাই শো করছে। ক্লিক করে আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকচার বড় করে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইয়ামিন জবে থেকে বিয়ের কথা বলেছে রশিদ এলোমেলো হয়ে গিয়েছে। সারা দিন উর্মির কথাই ভাবে। কেন এমন করছে নিজেও জানে না। হঠাৎ কলটন বেজে উঠল। মোবাইল স্ক্রিনে উর্মির নাম ভাসছে। রশিদ দ্রুত উঠে বসলো। সব ঠিক আছে তো? আঙ্কেলের কিছু হয়নি তো? টেনশন হচ্ছে তার। দ্রুত রিসিভ করলো। হ্যাঁ উর্মি, বলো। আঙ্কেল ঠিক আছেন তো? শান্ত হন আব্বু, একদম ঠিক আছেন। ভাইয়া ওনার সাথে আছেন। যাক, আলহামদুলিল্লাহ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম এত রাতে তোমার কল দেখে। কিছু বলবে উর্মি? দেখো, তুমি রাগ করো না। আমি জানি তোমাকে দ্বিধায় ফেলে দিয়েছি আমি। তোমাকে কেউ জোর করবে না, এটা আমি ওয়াদা করছি তোমায়। বললাম তো শান্ত হন। আমার কিছু জানার আছে, তাই কল দিয়েছি। বলো। আপনি ভেবেছেন ভালো মতো না, মানে আপনার পরিবার, আঙ্কেল আন্টি আমাদের সম্পর্কে সব জানে তো? ও, তো এই প্রশ্ন? উর্মি, আমি আমার বাবা মাকে সব বলছি। ওনাদের কোনো আপত্তি নেই। ওনারা দ্রুত আসতে চাচ্ছেন আঙ্কেলের সাথে কথা বলার জন্য। আমি বলেছি আমি আগে তোমার মতামত জানতে চাই। সত্যি বলছেন? ওনাদের কোনো আপত্তি নেই? না, তুমি আমার বাবা মায়ের খুব প্রিয়। ওনারা মন থেকে রাজি। আর আমার বাবা মা খুব সহজ সরল উর্মি। ওনাদের দেখে আমিও অবাক হই। গর্ব হয় যে আমি ওনাদের সন্তান। উর্মির মন জুড়িয়ে গেল রশিদের কথা শুনে। মুখে হাসি ফুটে উঠল অজান্তেই। ঠিক আছে, আঙ্কেল আন্টি রাজি হলে ওনাদের নিয়ে আসুন। রশিদের মুখে বড় হাসি ফুটে উঠল। সে জানে না এত খুশি কেন লাগছে তার। উর্মি আল্লাহ হাফেজ বলে কল কেটে দিল। রশিদ কান থেকে মোবাইল সরিয়ে মোবাইলের দিকে তাকালো। স্ক্রিনে উর্মির ছবি ভাসছে। ছবিতে উর্মির হাসিটা দেখে তার হাসি আরো ঘন হয়ে গেল। ইয়ামিন ঘর অন্ধকার করে চুপচাপ বসে আছে। অনেকক্ষণ ধরে তার ফোন বাজছে। সে জানে কি কল করেছে, কিন্তু ফোন রিসিভ করতে মন চাচ্ছে না তার। ইয়ামিন ঘড়ির দিকে তাকালো। 10টা বাজে। মুখ ভারী হয়ে আসলো তার। মোবাইল হাতে নিল। আলীর নামটা ভাসছে।
এবার না হয় রিসিভ করা যাক। রিসিভ করে কানে ধরলো। অপর পাশ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। ইয়ামিন ভ্রু কুঁচকালো। অপর পাশ থেকে আলীর কণ্ঠ ভেসে আসলো। ইয়াসমিন, আলীর কণ্ঠ স্বাভাবিক শোনালো না। ইয়ামিন বিছানা ছেড়ে দাঁড়ালো। কি হয়েছে তোমার? ইয়াসমিন, আই নিড ইয়োর হেল্প। কারাগারে যাওয়ার সময় আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। গৌরব মারা গিয়েছে। জাহিদুর আর রনক আহত হয়েছে খুব। রানা আর ইলিয়াস পালিয়ে গিয়েছে। আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। ডাক্তার রশিদকে বলেছি আমি অ্যাম্বুলেন্স পাঠাতে। ইয়ামিন চমকে উঠলো আলীর কথা শুনে। আমি আসছি বলেই কল কেটে দিল। উর্মি আনমনে বসে আছে ড্রয়িং রুমে। ভাবছে এতক্ষণে ইলিয়াসকে হয়তো ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে। সত্যি কি ইলিয়াস আর নেই? উর্মির হাত পা কাঁপছে। হঠাৎ ইয়ামিনকে আসতে দেখলো। উর্মি উঠে দাঁড়ালো। কি হয়েছে ভাইয়া? আব্বুর খেয়াল রেখো। বাড়ির প্রত্যেক দরজা জানালা ভালো মতো বন্ধ করে নিও। আর হ্যাঁ, যত পর্যন্ত আমি না আসবো দরজা খুলবে না। ঠিক আছে, কিন্তু কি হয়েছে তা তো বলবেন। ইলিয়াস পালিয়েছে। আমি শিওর সে কারোর না কারোর ক্ষতি করার চেষ্টা করবে। উর্মি চমকে গেল। ইয়ামিন আবার বলল, আমি হসপিটাল যাচ্ছি এখন। তোমাকে সব বলবো। তুমি রমজান আঙ্কেলকে কল দিয়ে সব বলো। ইয়ামিন হাঁটা ধরলো। আবার থেমে পিছনে ফিরলো। শান্ত গলায় বলল, ওনাদের রাবিয়ার খেয়াল রাখতে বইল। ইয়ামিন ঘুরে চলে গেল। যাওয়ার আগে দারোয়ান মামাকে বলেছে বাড়ির খেয়াল রাখতে। উর্মির মাথা কাজ করছে না। ইয়ামিনের কথা মতো গিয়ে প্রত্যেক জানালা ভালো মতো বন্ধ করে ফেললো। বাড়ির দরজা বন্ধ করে বাবার ঘরে গেল। বাবা খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। বাবাকে বলবে? ভাবলো না বললেই ভালো হবে। বাবা না হলে চিন্তা করবেন। উর্মি ড্রয়িং রুমে এসে রমজান সাহেবকে কল দিয়ে সব জানালো। রমজান সাহেব কপালে হাত দিয়ে বসে আছেন। ভয় করছে ওনার। বিপদ পিছু ছাড়ছে না কেন উনি বুঝতে পারছেন না। আসফিয়া বেগম আসলেন। আসুন, নাস্তা তৈরি। রমজান সাহেব জবাব দিলেন না। চিন্তা করছেন বলে কিছু শুনতে পাননি। স্বামীকে দেখে আসফিয়া বেগম বুঝতে পারলেন উনি কিছু একটা ভাবছেন। রমজান সাহেবের পাশে বসলেন। কি ভাবছেন? রমজান সাহেব স্ত্রীর দিকে তাকালেন। ঢোক গিলে বললেন, মেয়ে কোথায়? ঘরে ঘুমাচ্ছে। উর্মি কল দিয়েছিল, ইয়াসিন নাকি পালিয়েছে। আসফিয়া বেগম ভয় পেয়ে গেলেন। কি বলছেন এসব? ইয়াসমিন গিয়েছে বিষয়টা দেখতে। মেয়েকে চোখে চোখে রাখতে হবে। আমার কেন জানি ভালো লাগছে না। মন বলছে কোনো দুর্ঘটনা ঘটবে। আল্লাহ না করুক। এটা কি শোনালেন? আমার তো ভয় করছে খুব। চিন্তা করো না, আমাদের মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। ইয়ামিন হসপিটাল আসলো। আলীর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে একজন নার্স। ইয়ামিন দ্রুত এসে তার সামনে দাঁড়ালো। তুমি ঠিক আছো? থ্যাংক গড তুমি এসেছো। আমি একদম একা হয়ে গেছিলাম। বুঝতে পারছিলাম না কি করব। অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? অপরাধীদের নিয়ে যাওয়া হচ্ছিল তাদের শাস্তি দিতে। হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3 জন পুলিশ ভয়াবহভাবে আহত হয়েছে। গৌরবের সাথে সাথে মারা গিয়েছে। জহিদুর আর রনক আহত হয়েছে। তাদের সবার চিকিৎসা চলছে। আমার মাথায় ব্যথা লাগার কারণে ঠিকমতো উঠতে দাঁড়াতে পারছিলাম না। আমার চোখের সামনে ইলিয়াস আর রানা পালিয়ে গিয়েছে। আমরা পুলিশ টিম পাঠিয়েছি তাদের খোঁজার জন্য। বেশি দূর যেতে পারবে না, কারণ রানার পায়ে গুলি মেরেছিলাম। আরে ইলিয়াসও মাথায় আঘাত পেয়েছে। ইয়ামিন আলীর পাশে বসলো। তখনই রশিদ আসলো। ইয়ামিন দাঁড়ালো রশিদকে দেখে। ইন্সপেক্টর আলী, রৌনককে বাঁচাতে পারিনি আমরা। জাহিদুরের চিকিৎসা চলছে। তার বুকে চাপ লেগেছে খুব, যার কারণে মাথায় রক্ত উঠে গিয়েছে। আল্লাহই ভরসা। নার্স আলীর ব্যান্ডেজ করে চলে গেলেন। আলী লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আজ এমনিতেও তাদের ফাঁসি হতো। তাদের এই অবস্থা দেখতে পারছি না। দুঃখ প্রকাশ করতে আর পারছি না। এত খুশি, দুই অনুভূতির মাঝে ঝুলছি। ইয়ামিন রাগী কণ্ঠে বলে উঠল, যা হয়েছে একদম ঠিক হয়েছে। ফাঁসি হলে একবার কষ্ট পেত, এখন তারা তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হচ্ছে। রশিদ জাহিদুরের চিকিৎসা করতে হবে না, ছেড়ে দে। মরে গেলে মরে যাক।
তুই আর তোর পাষাণগিরি। রশিদ লম্বা নিঃশ্বাস ফেলে চলে গেল। হঠাৎ আলীর মোবাইল বেজে উঠল। রিসিভ করলো। হ্যালো, ভালো মতো খুঁজে দেখ, আমি শিওর তারা আশেপাশেই আছে। আলী কান থেকে মোবাইল সরিয়ে বলল। পুরো এরিয়া তাদের খুঁজেও পায়নি। ইয়ামিন আলীর দিকে তাকিয়ে বলল। একটা হেল্প করবে আলী? বলো। রাবেয়ার বাসায় সিকিউরিটির ব্যবস্থা করতে পারবে? যেন কেন ভালো লাগছে না আমার, মন বলছে ইলিয়াস আর রানা নিশ্চয়ই ও বাসায় যাবে। আমি অলরেডি বড় স্যারের সাথে কথা বলেছি, উনি পারমিশন দিয়েছে সিকিউরিটির। ইনফ্যাক্ট উনি এনকাউন্টার করার পারমিশন পর্যন্ত দিয়েছেন আমায়। তুমি চিন্তা করো না। এনকাউন্টার, হ্যাঁ, ইলিয়াসকে দেখার সাথে সাথে মেরে ফেলতে বলেছে। ইয়ামিনের মাথা শূন্য হয়ে গেল। কষ্টরাগ সব একসাথেই মাথায় ঘুরঘুর করছে। ইলিয়াসকে সামনে পেলে হয়তো নিজের হাতেই মেরে ফেলবে রাগের বশে। ইয়ামিন কল ধরছে না। উর্মির খুব টেনশন হচ্ছে। অনেকবার কল দেওয়ার পরও রিসিভ হলো না বলে রশিদকে কল করেছে। রশিদ কপালে হাত দিয়ে বসেছিল। কলটি শুনে মোবাইলের দিকে তাকালো। উর্মির নামটা দেখে মুচকি হাসলো। সোজা হয়ে কল রিসিভ করে বলল। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। রশিদ নাক মুখ কুচকালো। বিয়েতে রাজি হওয়ার পরও মেয়েটার মুখ থেকে ভাইয়া বের হচ্ছে। উর্মি আবার বলল। হ্যালো ভাইয়া, আপনি শুনছেন? হ্যাঁ বলো। ভাইয়া কোথায়? আমি অনেকক্ষণ ধরে ওনাকে কল করছি কিন্তু ধরছে না। ও ইন্সপেক্টর আলীর সাথে ব্যস্ত আছে, তাই হয়তো কল ধরতে পারেনি। কিছু বলবে তুমি ওকে? ভাইয়া ঠিক আছেন তো? ইলিয়াস কোথায়, খবর পেয়েছে কিছু? ইলিয়াসকে খুঁজতে বের হয়েছে পুলিশ টিম। ইয়ামিন একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না, না হলে অসুস্থ হয়ে পড়বে। উর্মি থপ করে সোফায় বসলো। কান্না জড়িত কণ্ঠে বলল। আমি কি করব বলুন, আমার কিছু ভালো লাগছে না। বিপদ তো পিছু ছাড়া নামই নিচ্ছে না। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। উনি দেখছেন তোমরা বিপদের সম্মুখীন হতে পারবে নাকি হার মেনে যাবে। উর্মি নিজ শব্দে কাঁদছে। রশিদ এর বলে উর্মি কাঁদছে, বুক মোচড় দিয়ে উঠল। উর্মি নিজেকে সামলাও, দেখো আমার ভালো লাগছে না। তুমি কান্না করলে আমার খারাপ লাগে। প্লিজ কান্না করো না। আমি তোমাকে কিছুক্ষণ পর পর কল দিয়ে জানাবো ইয়ামিন কেমন আছে। উর্মি ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলালো। মাথা ঘোরাচ্ছে তার। হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া। এখন তো ভাইয়া ডেকো না। উর্মি চোখ খুললো। সে তো ভুলেই গিয়েছিল। অজান্তেই হেসে দিল। উর্মির হাসির শব্দ শুনে রশিদ দাঁত বের করে হেসে বলল। তোমার মুখে শুধু হাসি মানায়। উর্মি কিছু বলতে চেয়েও পারছে না। মুস্তফা ছাড়া আর কেউ তার হাসির প্রশংসা করবে সে ভাবেও নি। দুজনে নিশ্চুপ, কিন্তু এই নীরবতা মন্দ লাগছে না। রশিদ কিছু বলতে যাবে, তার আগেই দরজায় টোকা পড়লো। মুখের হাসি উড়ে গেল তার। একজন নার্স দরজা খুলে উকি দিয়ে বলল তাকে ডাকছে। রশিদ তাকে ইশারায় বলল যেতে, সে আসছে। নার্স চলে গেলেন। উর্মির উদ্দেশ্যে মন খারাপ করে বলল। উর্মি, আমায় যেতে হবে, আমি তোমাকে পরে কল দেব। ঠিক আছে, আল্লাহ হাফিজ। নিজের খেয়াল রেখো, যে কেউ আসুক দরজা খুলবে না। ওকে, রাখছি। রশিদ মুচকি হেসে কল কেটে দিল। ইয়ামিন আর আলী বেরিয়েছে হসপিটাল থেকে। আলীকে একজন পুলিশ কল দিয়ে জানালো রাস্তার কিনারা থেকে রানার লাশ পেয়েছে। আলী দ্রুত গাড়ি চালিয়ে সেখানে পৌঁছালো। রানার লাশ দেখে মনে হচ্ছে তাকে খুব মেরেছে কেউ। আলী ইয়ামিনের দিকে তাকিয়ে বলল। মনে হচ্ছে ইলিয়াস আর ওর মধ্যে মারামারি হয়েছে কোনো এক কারণে। হয়তো। আচ্ছা, তুই বলেছিলে রানার পায়ে গুলি করেছ, কিন্তু ওর তো বুকেও গুলি লেগেছে মনে হচ্ছে। আলী ভালো মতো রানার লাশকে দেখলো, তার সাথে পুলিশদের বলল। তোমরা কেউ গুলি করেছো? না স্যার, আমরা তো ওকে মৃত পেয়েছি। আলী অবাক হয়ে বলল। এর সামনে ইলিয়াসের কাছে পিস্তল আসে। ইয়ামিন বলল। আর সে রাবেয়ার বাসায় গিয়েছে। আলী চমকে ইয়ামিনের দিকে তাকালো। কি বলছো? এমনিতেই তো হতে পারে ইলিয়াস শুধু নিজের প্রাণ বাঁচাতে চায়। সে জানে তাকে একবার ধরা হলে তার মৃত্যু নিশ্চিত। সে আমার ভাই, অনেক জেদ তার। সে নিজেও মরবে, রাবেয়াকেও মারবে। তাহলে আমাদের এখনই রাবিয়ার বাসায় যাওয়া দরকার। ইয়ামিন মাথা নাড়ালো। রাবেয়াকে তার মা বাবা কিছু জানায়নি।
তাকে নিজেদের সাথে বসিয়ে রেখেছেন ওনারা। রাবেয়া উর্মির সাথে দেখা করতে চাচ্ছে, কিন্তু মা বাবা যেতে দিচ্ছেন না। রাবেয়া মুখ ফুলিয়ে রেখেছেন। মা বললেন, আমরা কাল যাবনি বাসায়। আজ গেলে কি হবে শুনি? আর আমি একা কোথায় যাচ্ছি? আপনারাও চলুন আমার সাথে। আমরা যাব না আজ? তাহলে আব্বু আমাকে দিয়ে আসুন, আমি আঙ্কেল আর আপুর সাথে দেখা করতে যাব। বাবা বললেন, আমরা গেলে উর্মি আমাদের খাতিরদারিতে ব্যস্ত হয়ে পড়বে। মেয়েটা একা হতে সব সামলাচ্ছে, আমরা গিয়ে কেন তাকে এত কষ্ট দিই বলো তো মামুনি? তা ঠিক বললেন, কিন্তু কোনো কিন্তু না মামুনি, গেলে রাতে গিয়ে একবার দেখা করে আসবো আমরা। রাবেয়া উঠে দাঁড়ালো। তার এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। হন হন করে নিজের ঘরে চলে গেলেন। আশফিয়া বেগম বললেন, ওকে ঘরেই থাকতে দিন, ওর ঘরে জানলা নেই, তাই টেনশন নিতে হবে না। জানলা নেই কিন্তু বারান্দা আছে, ডেকে নিয়ে আসো। বারান্দায় গ্রিলও আছে, আপনি চিন্তা করবেন না। এখন দুপুর, ইনশাল্লাহ কিছু হবে না। রাবেয়া ঘরে এসে বসে রইল। খুব বোর হচ্ছে সে। মোবাইল নিয়ে উর্মিকে কল করলো। রিং বাজছে, কিন্তু কেউ রিসিভ করছে না। রাবেয়া ভ্রু কুচকালো। তার সন্দেহ হচ্ছে সবার ভাবসাব ভীষণ আজবাজ। সে ইয়ামিনকে কল করলো। ইয়ামিন আলীর সাথে রাবেয়াদের বাসাতেই আসছে। কল টিউন শুনে পকেট থেকে মোবাইল বের করলো। রাবি নাম ভাসছে। ইয়ামিনের বুক মোচড় দিয়ে উঠলো। সব ঠিক আছে তো? দ্রুত রিসিভ করলো। হ্যালো রাবি, সব ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? রাবেয়া থতমত খেয়ে গেল। একবার নজর মোবাইলের দিকে, আবার কানে ধরলো। আমি তো ঠিক আছি, কিন্তু আপনার কি হলো? ইয়ামিন কপাল কুঁচকালো। ঠিক আছো যেহেতু কল করলেন কেন? আপনি তো দিন দিন আজব হওয়ার সীমা পার করে ফেলছেন। তুমি আমাকে এসব বলার জন্য কল করেছো? আরে শান্ত হন, আপনার কথাবার্তা করলার থেকেও তেতো। মেজাজ গরম করো না তো। কল দিয়েছো কেন সেটা বলো। আপনি কোথায়? আপুকে কল দিচ্ছি কিন্তু ধরছে না। আমি বাহিরে এসেছি, ল্যান্ডলাইনে কল দাও। হয়তো সে আব্বুর ঘরে। আর হ্যাঁ, আমাকে আজব তেতো কথাবার্তা এসব বলার জন্য আবার যদি কল করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না। ইয়ামিন হোসেন আপনার থেকে খারাপ এমনিতেও কেউ নেই। শয়তানের রূপ কোথাকার। রাবেয়া কল কেটে দিল। রাগে ইয়ামিনের কান গরম হয়ে গিয়েছে। রাবেয়াকে সামনে পেলে কাঁচা খেয়ে ফেলতো সে। রাবেয়া আবার উর্মির নাম্বারে কল করলো। এবার রিসিভ করেছে উর্মি। কোথায় ছিলে তুমি? আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছিলাম, কিন্তু তুমি ধরছিলে না। রিয়েলি সরি, মোবাইল ড্রয়িং রুমে ছিল আর আমি আব্বুকে খাইয়ে দিতে গেছিলাম। এসে দেখি তোমার এতগুলো কল। আমি কল ব্যাক করে দেখি নাম্বার ওয়েটিং ছিল। তোমার ভাইকে কল দিয়েছিলাম। ও প্লিজ এটা বলো না, আবার একে অপরের ওপর বোম ছুঁড়ে মেরেছো। তার বলতে আমাকে যখন তখন কথা শোনায় উনি। এবার আমিও শুনিয়ে দিয়েছি। উর্মি হাসলো রাবেয়ার কথা শুনে। রাবেয়ার কথা শুনে উর্মি বুঝতে পারলো রাবেয়া ইলিয়াসের পালানোর বিষয় কিছুই জানে না। ভয় পেয়ে যাবে সে, তাই তাকে উর্মি কিছুই জানায়নি। বেশ কিছুক্ষণ কথা বলে রাবেয়া কল রেখে দিল। গায়ে এলিয়ে দিল বিছানায়। রাতে তার ভয়ে ঘুম আসতে দেরি হয়। এখন বিছানায় শুতেই ঘুম আসছে। ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। সময় ঘনিয়ে সন্ধ্যা কেটে গেল। আলী আর ইয়ামিন রাবেয়াদের বাড়ির বাহিরে গাড়িতে বসে আছে। রাবেয়ার বাড়ির সামনে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে আলী। আলী ঘড়ির সময় দেখে বলল, আমার মনে হয় ইলিয়াস ওখানে আসবে। সে ঢাকা ছেড়ে পালানোর চেষ্টা করবে মনে হচ্ছে। এখন তো আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ইয়াসমিন, ইলিয়াসের মোবাইল তোমার কাছে ছিল? এটা ইলিয়াসের টের পায়নি কিভাবে?